Hello, dear student, listener, and viewers. At first, you are given to take my salam. Assalamu alaikum. Welcome to my channel, ZTC Learning Academy. I mean, Joint Translation and Credit Learning Academy. Today, my tutorial is on English grammar. By following English grammar, how we can speak English fluently. Today's tutorial is very important. It is very difficult to describe in a nutshell how important today's tutorial is. So you are requested to watch this tutorial. I hope, I think you will be benefited. So let's get started. আমরা সেন্টেন্স গঠনের সময় ইংরেজিতে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করি তখনই যখন আমাদেরকে কোনো কাজ করতে হবে বা তাকে কোনো কাজ করতে হবে বা তাদেরকে কোনো কাজ করতে হবে এরূপ যখন বোঝাবে তখন সেখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকি। আর অতীতে কোনো কাজ আমাকে করতে হয়েছিল বা তাকে করতে হয়েছিল বা তাদেরকে করতে হয়েছিল এরূপ যখন বোঝাবে তখন আমরা সেখানে হ্যাড টু ব্যবহার করি। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। এখানে আই যেহেতু ফার্স্ট পার্সন এই জন্য হ্যাভ হয়েছে, আর সে যেহেতু থার্ড পার্সন এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। তাহলে যদি বলা হয় আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো। তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো। বাবাকে বাজারে যেতে হবে, ফাদার হ্যাজ টু গো টু বাজার। মাকে রান্না করতে হবে, মাদার হ্যাজ টু কুক ফুড। রহিমকে অফিসে যেতে হবে, রহিম হ্যাজ টু গো টু অফিস। বাবাকে অফিসে যেতে হবে, ফাদার হ্যাজ টু গো টু অফিস। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। আমাকে মাঠে ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড। এরপরে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য জব বা আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস। তাকে অফিসে যেতে হবে, হি হ্যাজ টু গো টু অফিস। তাদেরকে অফিসে যেতে হবে, দে হ্যাভ টু গো টু অফিস। তাহলে আমরা হ্যাভ টু কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা বুঝলাম। এখন যদি বলা হয় যে আমাকে অফিসে আমাকে যেতে হয়েছিল, তাহলে ব্যবহৃত হবে আই হ্যাড টু গো টু অফিস। আমাকে অফিসে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু অফিস। আমাকে বাজারে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু বাজার। তাকে বাজারে যেতে হয়েছিল, দে হ্যাড টু হি হ্যাড টু গো টু বাজার। তাদেরকে বাজারে যেতে হয়েছিল, দে হ্যাড টু গো টু বাজার। এরপরে যদি বলা হয় যে যখন কোনো কিছু এমফাসাইজ করে বলা হবে যে আমাকে করতেই হবে, তখন এখানে উইল হ্যাভ ব্যবহৃত হবে, আই উইল হ্যাভ টু ডু। আমাকে কাজটি করতেই হবে, আই উইল হ্যাভ টু ডু দ্য জব বা আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতেই হবে, ইউ উইল হ্যাভ টু ডু দ্য জব বা ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তো এভাবে আশা করছি হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার এবং কোথায় উইল হ্যাভ ব্যবহৃত হবে সুন্দর মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা ইংলিশ গ্রামারে সাপোজ টু ব্যবহার কিভাবে হয়ে থাকে বা কখন আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি ইংরেজিতে বাক্য তৈরি করার সময়, সেই বিষয়টি এখন সঠিকভাবে জানার চেষ্টা করব। যখন কোনো কর্ম সম্পাদনের কথা আছে বা কোনো কাজ সম্পাদনের কথা ছিল, এরূপ যখন বোঝাবে তখন আমরা সেখানে সাপোজ টু ব্যবহার করে থাকি। যেমন আমার যাওয়ার কথা আছে, আমার বাজারে যাওয়ার কথা আছে, আমার অফিসে যাওয়ার কথা ছিল, আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, আমার একজন ডাক্তার হওয়ার কথা ছিল।
বা আমার একজন আর্মি অফিসার হওয়ার কথা আছে, এই যে কথা ছিল, কথা আছে, এরূপ যখন আহ, বুঝাবে তখন আমরা সেখানে সাপোজ টু ব্যবহার করে বাক্য তৈরি করি। যেমন আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আমার যাওয়ার কথা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। আর যখন এটা আমার যাওয়ার কথা ছিল তখন সেটা পাস্ট টেন্স হয়ে গেল। এই কারণে এখানে শুধু বিভাগ পরিবর্তন হয়েছে। যেমন আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার কাজটি করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমার অঙ্ক করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু আই ওয়াজ সাপোজ টু ডু দ্য সাম। এরপর যেমন আমার ডাক্তার হওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু বি এ ডক্টর। আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আই অ্যাম সাপোজ টু বি এ পয়েট। আই অ্যাম সাপোজ টু বি অ্যান বি আ টিচার। এভাবে যখন বর্তমানে বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন এটা মিন করবে কোনো কিছু করার কথা আছে, তখন সেক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। এরূপ যখন অতীতে কোনো কাজ হওয়ার কথা ছিল বা কোনো কিছু হওয়ার কথা ছিল, যখন এরূপ বুঝাবে তখন সেখানে আমরা পাস্ট ফর্মে সাপোজ টু ব্যবহার করে থাকি। আমার ডাক্তার হওয়ার কথা ছিল, এখানে যেমন হয়েছে আই ওয়াজ সাপোজ টু বি ডক্টর। আমার প্রকৌশলী হওয়ার কথা ছিল, আই আই ওয়াজ সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমার কবি হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ পয়েট। আমার আহ, একজন গায়ক হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ পয়েট। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আশা করি আশা করছি বুঝতে পেরেছেন সঠিকভাবে কখন আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। থ্যাঙ্কস। এখন আমরা ইংলিশ গ্রামারে কখন হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি আর কখন মাস্ট বি ব্যবহার করতে হয় সে বিষয়ে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন যখন কোনো কিছু হওয়া অর্থে এখানে হ্যাভ টু বি ব্যবহৃত হয়ে থাকে বা হ্যাজ টু বি ব্যবহৃত হয়ে থাকে। যেমন তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি। আমাকে হতে হবে, আই হ্যাভ টু বি। তাকে হতে হবে, হি হ্যাজ টু বি। তাদেরকে হতে হবে, দে হ্যাভ টু বি। আর যখন কোনো ব্যক্তিকে আবশ্যিকভাবে কোনো কিছু হওয়ার কথা নির্দেশ করবে বা হতে হবে এরূপ বুঝাবে, তখন সেখানে আমরা মাস্ট বি ব্যবহার করে থাকি। যেমন তোমাকে অবশ্যই হতে হবে, ইউ মাস্ট বি। তোমাকে অবশ্যই একজন ভালো ছাত্র হতে হবে, ইউ মাস্ট বি এ গুড স্টুডেন্ট। আর যখন স্বাভাবিকভাবে বলা হবে, যেমন তোমাকে একজন ভালো ছাত্র হতে হবে, ইউ হ্যাভ টু বি এ গুড স্টুডেন্ট। তোমাকে শিক্ষক হতে হবে, ইউ হ্যাভ টু বি এ টিচার। তোমাকে অবশ্যই একজন শিক্ষক হতে হবে, ইউ মাস্ট বি এ টিচার। এরপরে যখন বলা হবে তোমাকে ডাক্তার হতে হবে, ইউ হ্যাভ টু বি এ ডক্টর। যখন বলা হবে তোমাকে অবশ্যই একজন ডক্টর হতে হবে, তখন বলতে হবে ইউ মাস্ট বি এ ডক্টর। তোমাকে একজন আর্মি অফিসার হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যান আর্মি অফিসার। যখন বলা হবে নির্দিষ্ট করে যে তোমাকে অবশ্যই একজন আর্মি অফিসার হতে হবে, তখন বলতে হবে ইউ মাস্ট বি অ্যান আর্মি অফিসার। এরপরে যখন বলা হবে তোমাকে একজন কবি হতে হবে, ইউ হ্যাভ টু বি এ পয়েট। আর যখন তো নির্দিষ্ট করে এমফাসাইজ করে বলা হবে, যেমন তোমাকে অবশ্যই আবশ্যিকভাবে একজন কবি হতে হবে, ইউ মাস্ট বি এ পয়েট। তো
এভাবে অসংখ্য উদাহরণ নিজে নিজে জেনারেট করে সেটাকে ইংলিশে কনভার্ট করতে হবে, তাহলে ইংরেজিতে কথা বলা সহজ হবে। আপনি এবং ইংলিশ গ্রামারকে ফলো করে। তো আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংকস এ লট। ইংলিশ গ্রামারে ইউজ টু কিভাবে ব্যবহার হয় বা কখন ব্যবহার হয়, কখন আমরা ইউজ টু ব্যবহার করে থাকি বাক্য গঠনে, সে বিষয়ে এখন সম্যক ধারণা নিব। ইউজ টু সাধারণত ব্যবহৃত হয় যখন কোনো কাজে অভ্যস্ত আছি বা অভ্যস্ত ছিলাম, বা কোনো কাজে অভ্যস্ততা, সেটা অতীতে হোক বর্তমানে হোক, কোনো কিছু করতে অভ্যস্ত বা অভ্যস্ত আছি এরূপ যখন বোঝাবে তখন আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যদি অতীতে কোনো কাজে অভ্যস্ততা ছিলাম প্রকাশ করে, তখন স্ট্রাকচার এক ধরনের হবে। আর যদি বর্তমানে কোনো কাজে অভ্যস্ত বা অভ্যস্ত আছি এরূপ বোঝাবে, তখন এক ধরনের স্ট্রাকচার হবে। অতীতে হলে এখানে সাবজেক্ট আসবে, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, এটা প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠতাম, এটা অভ্যস্ত ছিলাম ঘুম থেকে উঠতে, এখন আর উঠি না, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে গিয়েছে। যেমন আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, এখানে আই সাবজেক্ট, ইউজ টু আসবে, আর সাথে ভার্বের বেস ফর্ম এখানে ওয়েক আপ, জেগে ওঠা। আর আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা, এটা আরেকভাবে বলা যাবে। যেমন তাহলে কি দাঁড়ালো, আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা আরেকভাবে বলা যাবে, আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে ওয়েক আপ হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা, আর গেট আপ এখানে বিছানা ত্যাগ করা বা জেগে ওঠা, অর্থটা একই। তাহলে এভাবে আরো উদাহরণ দেওয়া যায়। যেমন আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম, এখানে আমি ফুটবল খেলা প্লে ফুটবল এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলা। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাজালে আসে, আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আমি প্রতিদিন স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন নদীতে গোসল করতাম, তাহলে আই ইউজ টু বাথ ইন দ্য রিভার এভরি ডে। আমি প্রতিদিন বাগানে ফুল ছিঁড়তাম, আই ইউজ টু প্লাক ফ্লাওয়ার্স এভরি ডে। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। বর্তমানে কোনো কাজে অভ্যস্ত বা অভ্যস্ত আছি এরূপ যখন বোঝাবে তখন এক ধরনের স্ট্রাকচার হবে। তখন আসবে সাবজেক্ট, আর এখানে বি ভার্ব, এরপরে ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই হচ্ছে স্ট্রাকচার। যেমন আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, এখানে আই সাবজেক্ট, বি ভার্ব অ্যাম, ইউজ টু, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি গেটিং হবে এক্সটেনশন। তাহলে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেয়িং ক্রিকেট এভরি আফটারনুন। আই এম ইউজ টু প্লেয়িং ফুটবল এভরি আফটারনুন। আমি প্রতিদিন বাগানে ফুল ছিঁড়তে অভ্যস্ত, তাহলে আই এম ইউজ টু প্লাকিং ফ্লাওয়ার্স এভরি ডে। আশা করছি বুঝতে পেরেছেন। জাস্ট এখানে বর্তমানে হলে বর্তমানে অভ্যস্ততা প্রকাশ করলে এক ধরনের স্ট্রাকচার হবে, আর অতীতে অভ্যস্ততা যখন প্রকাশ করবে তখন এক ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হবে। মূল বিষয় হচ্ছে কোনো কিছু অভ্যস্ত আছি বা অভ্যস্ত ছিলাম এরূপ যখন সেন্টেন্স গঠন করতে হবে তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ইংরেজি ভাষায় বা ইংলিশ গ্রামারে আমরা অ্যাবাউট টু কখন এবং কিভাবে ব্যবহার করে থাকি সে বিষয়ে এখন সঠিকভাবে আমরা ধারণা নিব।
অ্যাবাউট টু সাধারণত কোনো কাজ সংঘটিত হতে যাচ্ছিল বাট হয়নি এরূপ অর্থ যখন প্রকাশ করবে তখন সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু দ্বারা সেন্টেন্স মেক করি বা বাক্য গঠন করি বা স্ট্রাকচার সাজাই। যেমন আমি প্রায় করতে যাচ্ছিলাম বা আমি প্রায় কাজটি করতে যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে করা হয়নি। তাহলে কি হবে? আমি প্রায় করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডু। যদি বলা হয় আমি প্রায় কাজটি করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডু দ্য জব বা আই ওয়াজ অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক বাট ডিডেন্ট, কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। আমি প্রায় মরতে বসেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরতে বসেছিলাম বাট মরিনি। আল্লাহ আমাকে সেভ করেছে বা বিপদ থেকে উদ্ধার করেছে। রহিম প্রায় ভুল করেছিল, রহিম ওয়াজ অ্যাবাউট টু মেক এ মিস্টেক, রহিম ওয়াজ অ্যাবাউট টু মেক এ মিস্টেক। রহিম প্রায় ভুল করেছিল বাট শেষ পর্যন্ত ভুল করেনি। এর অর্থ যখন বুঝাবে তখন আমরা অ্যাবাউট টু ব্যবহার করব বা করে থাকি। এরপরে আমি প্রায় নদীতে পড়ে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল ইনটু দ্য রিভার। আমি প্রায় নদীতে পড়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত নদীতে পড়িনি, বেঁচে এসেছি। অর্থাৎ যখন কোনো কাজ আহ, প্রায়ই সংগঠিত হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সংগঠিত হয়নি এরূপ অর্থ যখন বোঝাবে তখন আমরা সেখানে অ্যাবাউট টু ব্যবহার করে থাকি। আশা করছি বুঝতে পেরেছেন। ইংলিশ গ্রামারে জিরেন্ট খুবই গুরুত্বপূর্ণ। জিরেন্ট মূলত কি এবং জিরেন্টের স্ট্রাকচার বা গঠন প্রণালী কি সেটা সম্পর্কে এখন বিস্তারিত আমরা জানব। মূলত জিরেন্ট মানেই আমরা সংক্ষেপে জানি যে জিরেন্টে আইএনজি যোগ করতে হয়, কিন্তু আসলে কখন করতে হয়? যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে জিরান্ডের নিয়ম বা জিরান্ডের গঠন প্রণালী ফর্মুলা। যদি উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করি, আমি কাজ করতে আনন্দ পাই, আই এনজয় ওয়ার্কিং। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এনজয় ভার্ব, এখানে ওয়ার্কও একটা ভার্ব। এর জন্য দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এটাই হচ্ছে জিরান্ডের গঠন প্রণালী। যেমন আমি কাজ করতে আনন্দ পাই, তাহলে কি বলা হলো? আই এনজয় ওয়ার্কিং। আমি করতে আনন্দ পাই, আই এনজয় ডুইং। এরপরে আমার এটা করতে যখন ইচ্ছা করে এর বোঝাবে তখন আই ফিল লাইক ডুইং ইট, আই ফিল লাইক ডুইং ইট। যখন ইচ্ছা করে তখন এখানে মূলত শেষের যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যোগ হয়েছে। এরপর যদি বলা হয় আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে, আই ফিল লাইক লাভিং ইউ। আমার কাজটি করতে ইচ্ছে করে, আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, আই ফিল লাইক ডুইং দ্য জব। আমার অফিসে যেতে ইচ্ছে করে, আই ফিল লাইক গোয়িং টু অফিস। আমার পিকনিকে যেতে ইচ্ছে করে, আই ফিল লাইক গোয়িং টু পিকনিক। আমার ভ্রমণে যেতে ইচ্ছে করে, আই ফিল লাইক গোয়িং টু ট্রাভেল বা গোয়িং ফর ট্রাভেলিং। এরূপ অসংখ্য সেন্টেন্স। ইউ হ্যাভ টু know how to make a lot of sentence in English by following the structure of gerund. Thanks a lot. এখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য গঠনের শুডের ব্যবহার দেখব। যখন আমরা শুড কখন ব্যবহার করে থাকি? যখন কোনো কিছু করা উচিত ছিল বা কোনো কিছু
করা উচিত এরূপ অর্থ বোঝাবে বা প্রকাশ করবে। নীতি নৈতিকতার দিক থেকে রাইট, তখন সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। যেমন আমার কাজটি করা উচিত বা আমার কাজটি করা উচিত ছিল, তোমার সত্য কথা বলা উচিত বা তোমার মিথ্যা বলা উচিত নয়, আমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের দেশের বিরুদ্ধে কোনো কিছু করা উচিত নয়, বা প্রতিবেশীকে সাহায্য করা উচিত, গরিব লোকদেরকে সাহায্য করা উচিত। এই যে উচিত নীতি নৈতিকতার দিক থেকে যখন প্রশ্ন আসবে তখন সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। এখানে আমার আই কাজটি করা, এখানে ডু দ্য কাজটি করা উচিত, এখানে উচিত যেহেতু আমার উচিত আই শুড কাজটি করা ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত ছিল, প্রথমটা আমার কাজটি করা উচিত, তার মানে এখানে আগে উচিত ছিল এখনো উচিত, এই জন্য প্রেজেন্ট ফর্মে আসবে বা প্রেজেন্ট টেন্স হবে আই শুড ডু দ্য ওয়ার্ক। আর যখন আমার কাজটি করা উচিত ছিল তখন সেটা পাস্ট হয়ে গেল, অর্থাৎ আমার অতীতে কাজটি করা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ ডান দ্য জব। এখানে যখন অতীতে কোনো কিছু করা উচিত ছিল বুঝাবে তখন সেখানে শুড হ্যাভ আসবে, তাহলে আই শুড হ্যাভ ডান দ্য জব বা আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বা আমার যেমন তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এখানে তোমার বলা উচিত ইউ শুড স্পিক সত্য কথা, দ্য ট্রুথ, তাহলে ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তোমার মিথ্যা বলা উচিত নয়, তোমার উচিত নয় ইউ শুডেন্ট বা ইউ শুড নট মিথ্যা বলা, টেল এ লাই, তাহলে ইউ শুড নট টেল এ লাই। আমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের উচিত উই শুড ভালোবাসা লাভ দেশকে আওয়ার কান্ট্রি, তাহলে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে ভালোবাসা উচিত, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। আমাদের উচিত প্রতিবেশীকে সাহায্য করা, তাহলে আমাদের উচিত উই শুড হেল্প আওয়ার নেইবার। আমাদের উচিত প্রতিবেশীকে সাহায্য করা বা আমাদের উচিত দরিদ্র লোকদের সাহায্য করা, উই শুড হেল্প দ্য নিডি পিপল, অথবা উই শুড হেল্প দ্য পুর পিপল। আশা করছি বুঝতে পেরেছেন। শুড হ্যাভের আরো উদাহরণ লক্ষ্য করা যাক। যেমন যদি বলা হয় আমার কাজটি করা উচিত ছিল, তাহলে বলতে হবে আই শুড হ্যাভ ডান দ্য জব বা আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি বলা হয় আমি অবশ্যই কাজটি করেছিলাম, তাহলে আই মাস্ট হ্যাভ ডান দ্য জব বা আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি হয়তো কাজটি করেছিলাম, তখন কি হবে? আই মাইট হ্যাভ ডান ইট। আসলে নিশ্চিত নই আমি কাজটি করেছিলাম বা কি করেছিলাম না, এটা যখন নিশ্চিত নই, আনসার্টেনিটি আছে, তখন সেখানে মাইট হ্যাভ ব্যবহার করতে হবে। আই মাইট হ্যাভ ডান ইট, অর্থাৎ আমি কাজটি করে থাকতে পারি, বা আমি হয়তো কাজটি করেছিলাম, আই মাইট হ্যাভ ডান ইট। এখানে মে দ্বারাও বাক্যটি গঠন করা যাবে আই মে হ্যাভ ডান ইট, দুইটাই সঠিক। তো আশা করছি শুড কখন ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে সুন্দর মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হ্যাভ টু হ্যাভ এর ব্যবহার এখন আমরা সঠিকভাবে জেনে নেব। কখন হ্যাভ টু হ্যাভ ব্যবহার করতে হয়। যেমন আমরা জেনেছি আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এখন এখানে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার হয়েছে, কিন্তু হ্যাভ টু হ্যাভ কখন ব্যবহার হবে? যখন কোনো বিষয়ে কারো জ্ঞান থাকতে হবে বা নলেজ থাকতে হবে বা নিপুণতা বা দক্ষতা থাকতে হবে, এরূপ যখন প্রকাশ করবে তখন সেখানে আমরা হ্যাভ টু হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন
তোমার ইংরেজিতে জ্ঞান থাকতে হবে। এখানে ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেই ভাষায় তোমাকে জ্ঞান থাকতে হবে। এখানে দক্ষতার কথা বলা হয়েছে বা নিপুণতার কথা বলা হয়েছে, অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কোয়ালিটির কথা বলা হয়েছে। এর জন্য এখানে হ্যাভ টু হ্যাভ ব্যবহার করতে হবে। যেমন যদি বলা হয় তোমাকে ইংরেজিতে জ্ঞান থাকতে হবে, তাহলে হবে ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ ইন ইংলিশ। ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ ইন ইংলিশ, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ ইন ম্যাথমেটিক্স, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ ইন ফার্সি, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ ইন অ্যারাবিক। এভাবে যখন কোনো বিষয়ে কোনো দক্ষতা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাভ ব্যবহার করতে হবে। প্রয়োজন, তোমার দক্ষতা থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ স্কিলস। এখানে দক্ষতার কথা বলা হচ্ছে, ইউ হ্যাভ টু হ্যাভ স্কিলস। তোমার জ্ঞান থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ। তাহলে বুঝলাম যদি কোনো বিষয়ে দক্ষতা বা নিপুণতা বা অভিজ্ঞতা থাকার প্রশ্ন আসে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাভ ব্যবহার করে থাকি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ইংলিশ গ্রামারে ক্যান, কুড এবং কুড হ্যাভ কখন ব্যবহৃত হয়ে থাকে সে বিষয়ে এখন বিস্তারিত ব্যাখ্যা করব। যেমন ক্যান হচ্ছে পারা। এখানে যদি বলা হয় আমি করতে পারি, আই ক্যান ডু, আমি কাজটি করতে পারি। আই ক্যান ডু দ্য জব বা আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। ই ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, রহিম কাজটি করতে পারে। রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন এটা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। যদি বলা হয় আমি কাজটি করতে পারি না, তাহলে নেগেটিভ ফর্মে কি হবে? আই ক্যান্ট ডু, আমি কাজটি করতে পারি না। তুমি কাজটি করতে পারো না। ইউ ক্যান্ট ডু, তারা কাজটি করতে পারে না। দে ক্যান্ট ডু। এখানে ক্যান নট শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট। তো এভাবে যখন প্রেজেন্ট ফর্মে আমরা সবসময় ক্যান ব্যবহার করে থাকি। কোনো কিছু করতে পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এরপরে যখন কোনো কিছু অতীতে কোনো কাজ করতে পারতাম, তখন সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। যেমন ক্যানের পাস্ট ফর্ম এখানে কুড হবে। যেমন আমি করতে পারতাম, আই কুড ডু, আমি কাজটি করতে পারতাম। আই কুড ডু দ্য জব বা আই কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দ্য জব বা ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে পারতো, দে কুড ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারতো না। দে couldn't ডু দ্য ওয়ার্ক। এভাবে যখন পাস্ট ফর্ম বোঝানো হবে, তখন সেক্ষেত্রে আমরা কুড বা couldn't, কুড নট ব্যবহার করতে হবে। এরপরে একই সাথে যখন কোনো কাজ করতে পারতাম কিন্তু করা হয়নি বা করিনি, এরূপ যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে আমাদের কুড হ্যাভ ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কুড হ্যাভ, এখানে হ্যাভ এর পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাট আই ডিডেন্ট। এখানে আমি কাজটি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য জব বা আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি, বাট আই ডিডেন্ট। এখানে আশা করছি কোথায় ক্যান ব্যবহৃত হবে, কোথায় কুড ব্যবহার করা হবে এবং কোথায় কুড হ্যাভ ব্যবহার করতে হবে, সেই বিষয়টি আপনারা সুন্দর মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।